আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের আয়োজন উইকলি জিকে হাইলাইটসে। আজকে পর্ব 11। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি রাইয়ান ফেরদৌস। আমি বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। ধন্যবাদ ভাইয়া আপনার সময়ের জন্য। আমরা আজকে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। জি, আমাদের প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী। গত সপ্তাহে ঘটে যাওয়া জাতীয় বিষয়াবলীর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে পাবো আমরা, সেটি হচ্ছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি আসলে যদি আমাদেরকে একটু খুলে বলতেন যে কে হয়েছেন এবং নির্বাচন কমিশন সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। জি। আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন সিইসি বা প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, আগের যে নির্বাচন কমিশন ছিল সেটা কিন্তু 5 সেপ্টেম্বর পদত্যাগ করে এবং এরপরে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। আচ্ছা, এই যে সদস্য নির্বাচন কমিশন যেটা গঠিত হবে সেটার সদস্য সুপারিশ করার জন্য। এবং সেই সার্চ কমিটির প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, এবং ওনারা হচ্ছে 10 জন সদস্যের সুপারিশ করেন। তার ভেতর থেকে মোট 5 জনকে রাষ্ট্রপতি বাছাই করেন এবং এই 5 জনকে নিয়েই বর্তমান যে নির্বাচন কমিশন এটি গঠিত হয়েছে। আচ্ছা, এবং এই নির্বাচন কমিশনার যিনি হলেন জনাব নাসির উদ্দিন, উনি কিন্তু চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার এবং এই নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর এবং তারা 13তম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বটা তাদের আন্ডারে রয়েছে। এর পাশাপাশি যদি আমরা একটু আমি যদি একটু যোগ করি ভাই, সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন, এটা কিন্তু সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে এই জিনিসটা সম্পর্কে বলা হয়েছে এবং তাদের কার্যাবলী বলা আছে 119 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, সো এই বিষয়গুলো আমরা আপাতত মনে হয় একটু এই সম্পর্কে জেনে রাখতে পারি এবং প্রধান যে নির্বাচন কমিশনার জনাব নাসির উদ্দিন, ওনার নামটা মনে রাখা আমার কাছে এখন এই সময়টার জন্য অত্যন্ত জরুরি মনে হয়। এবং এর আগেও উনি 3টি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, তো আমরা এই সম্পর্কে জানলাম। একটু যদি আমরা সামনে এগিয়ে যাই, তো আমরা নির্বাচন কমিশনারের পরিবর্তন দেখলাম। এর পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি ওনার নাম ঘোষণা করা হয়েছে। তো আমাদেরকে একটু যদি ব্যাখ্যা করেন যে আইজিপি আচ্ছা, এই জিনিসটা কি, এবং হচ্ছে যে আগের আইজিপি খুব বেশি দিন সময় আমরা দেখলাম না ওনাকে দায়িত্ব পালনরত অবস্থায়, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি পুলিশের বর্তমান নতুন আইজিপি হচ্ছেন বাহারুল আলম, জনাব বাহারুল আলম, এবং আইজিপির ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বাংলায় যেটাকে বলা হয় মহাপরিদর্শক। তো আইজিপির যে বিষয়টা হচ্ছে, আইজিপি হচ্ছে আমরা সেনাবাহিনীর সাথে যদি দেখি, আইজিপি কিন্তু লেফটেন্যান্ট জেনারেলের সমতুল্য পদমর্যাদার এবং তিনি হচ্ছেন 3 স্টার বিশিষ্ট, এবং সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল তিনি কিন্তু 4 স্টার বিশিষ্ট। এবং এর আগে আমাদের যিনি আইজিপি ছিলেন জনাব মোহাম্মদ মইনুল ইসলাম, তাকে কিন্তু বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, তো তার মানে উনি যেহেতু এখন রাষ্ট্রদূতের দায়িত্বটি পালন করছেন, নতুন করে একজন আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এছাড়াও আমরা জানি যে এখন কিন্তু পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তার প্রধান হচ্ছেন কিন্তু জনাব সফররাজ হোসেন। আচ্ছা, হ্যাঁ, যখন প্রথম 6টা কমিশন গঠন করা হয়েছে তার মধ্যেই একটা কিন্তু ছিল যে পুলিশ সংস্কার কমিশন। তখন আমরা দেখেছি যে সফররাজ হোসেনকে দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো আমরা এটাও জানতে পারলাম। দেখি আমরা একটু যদি সামনে এগিয়ে যাই, জিএসপি সুবিধা নিয়ে ইদানিং আবার কথা হচ্ছে। তো আমরা পরিবর্তনের কথা বলছিলাম, এর মধ্যেই আমরা দেখেছি যে নতুন কয়েকজন উপদেষ্টা শপথ নিয়েছেন। এর মধ্যে নতুন যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, উনি বলছেন যে আমাদের যে জিএসপি সুবিধার যে বিষয়টি আছে সেটি আবার ফিরে পাওয়ার একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। সো বিষয়টা যদি আমাদের জন্য একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এই যে জিএসপির ফুল ফর্ম হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। তো এই যে বাণিজ্য সুবিধাটা, এটা হচ্ছে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। এটি মূলত প্রদান করে থাকে ইউএসএ বা যুক্তরাষ্ট্র। তার মানে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যটা রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এই সুবিধাটা দিয়ে থাকে। তো এই সুবিধাটা হচ্ছে কোনো দেশ যদি রপ্তানি করে সেক্ষেত্রে তাদের কিন্তু আর ডিউটি চার্জটা দিতে হয় না। আচ্ছা, তো বাংলাদেশ কিন্তু
অনেক আগে থেকেই জিএসপি সুবিধা পেয়ে আসছিল, কিন্তু 2013 সালে আমরা জানি রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে কিন্তু এই সুবিধাটা থেকে বাংলাদেশকে বাতিল করে দেওয়া হয়। এবং বর্তমানে আমাদের বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দিন উনি কিন্তু বলেছেন যে আইএলও কনভেনশন অনুসারে যে শ্রমিকদের যে অগ্রাধিকারমূলক নীতিমালা, তাদের যে অধিকারমূলক নীতিমালা, সেটা যদি আমরা আপডেটেড করতে পারি এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা আবারও ফেরত যেতে পারি এবং সেটা বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, তার মানে আমরা যদি এখন এটা চিন্তা করি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবেই আমরা দেখতে পারি। কারণ হচ্ছে যে যেহেতু অনেক বছর ধরে প্রায় 10-11 বছর হয়ে গেছে আমরা জিএসপি সুবিধার বাইরে, তো এটা যদি আমরা ফিরে আনতে পারি তাহলে আমাদের যেই ব্যবসাটা রয়েছে বিশেষ করে আরএমজি সেক্টর, সেটার আরেকটু বেটার দিকে যাবে বলে আমরা মনে করতে পারি। এর পরবর্তী যেই টপিকটা আছে সেখানে আমরা দেখছি যে সত্যেন বোসের ছবি এখানে দেখা যাচ্ছে যে বোস আইনস্টাইন যে সংখ্যায়ন তত্ত্ব সেটার শতবর্ষ সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা যদি একটু আমাদের জন্য ব্যাখ্যা করে দিতে। আচ্ছা, তো সত্যেন বোস কিন্তু আসলেই বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এবং উনি যখন এই অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখন কিন্তু যে থিওরিটিক্যাল বলবিদ্যা এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে বলবিদ্যা, এই দুইটা বলবিদ্যার সংমিশ্রণ করে কিন্তু পারমাণবিক পর্যায়ে যে পরমাণুর যে গতি সেটাকে ব্যাখ্যা করা সহজ হচ্ছিল না। তো ওই মুহূর্তে উনি কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাথে মিশ্রণ ঘটিয়ে নতুন একটি তত্ত্ব আনেন, সেটি হচ্ছে বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব। এবং এটির মাধ্যমেই কিন্তু আমরা জানি যে ব্ল্যাক হোলের যে বিকিরণ, পারমাণবিক পর্যায়ের পরমাণুগুলোর যে গতি, সেগুলো ব্যাখ্যা করার একটা দ্বার উন্মোচিত হয় এবং এ কারণেই কিন্তু উনি বেশ প্রসিদ্ধ হন। এবং উনি এই তত্ত্বটা দিয়েছিলেন 1924 সালে। সুতরাং এখন 2024 সালে এসে কিন্তু সেই তত্ত্বের শতবর্ষ পালিত হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে খুব মানে আড়ম্বরের সাথেই এই জিনিসটা পালিত হয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে অতিথি হিসেবে গিয়েছিলেন। সো অবশ্যই এই ধরনের মানুষ যারা আমাদের গর্ব, আমরা মানে সত্যেন বোসের নাম শুনলে বাংলাদেশকে মানুষ এক নামে অ্যাটলিস্ট ফিজিক্সের জগতে সবাই এক নামে চিনে। তো সেই জিনিসগুলো আমরা সেলিব্রেট করছি, এটা আসলে একটা গৌরবের বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা গৌরবের বিষয় বলে আমি মনে করি। ভাইয়া, আমরা জাতীয় যে বিষয়গুলি আছে সেগুলো আমরা আলোচনা শেষ করলাম। এবার যদি আমরা একটু আন্তর্জাতিক বিষয়াবলিতে চলে যাই, আমরা এখানে বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি দেখতে পাচ্ছি এবং আমরা জানি গত সপ্তাহে আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো এই আইসিসি জিনিসটা কি এবং হচ্ছে কেন আসলে বেনিয়ামিন নেতানিয়াহুর এগেইনস্টে এই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি হলো, সেটি যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন তাহলে ভালো হয়। আচ্ছা, শুরুতেই তাহলে আমরা একটু আইসিসি সম্পর্কে আলোচনা করি। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটার সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত এবং এটার স্বাক্ষরকারী দেশ রয়েছে 124টি। এখানে একটি বিষয় বলে রাখা গুরুত্বপূর্ণ, এই আইসিসিটা কিন্তু ইউএনের কোনো অঙ্গ সংগঠন নয়। ইউএনের যে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক অঙ্গ সংগঠন সেটা কিন্তু হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো আইসিসি কিন্তু একটি স্বতন্ত্র আদালত ব্যবস্থা, যেখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিষয়ক বিভিন্ন ট্রায়াল এখানে সম্পন্ন করা হয়। দ্বিতীয়ত আমরা যদি যাই যে আইসিসি আসলে কেন বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, তো এখানে মূলত হচ্ছে ক্ষুধাভিত্তিক যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, এই দুইটি বিষয়কে সামনে রেখেই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং শুধু বেঞ্জামিন নেতানিয়াহু না, এবং হচ্ছে ইসরায়েলের যে প্রাক্তন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট তার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং আমরা যদি আরেকটু ইতিহাসের ফ্ল্যাশব্যাকে যাই তাহলে কিন্তু দেখা যাবে 2023 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার নামেও কিন্তু আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আচ্ছা, তার মানে এই লিস্টটা আমরা বলতে পারি যে বেশ লম্বা এবং উনি যে কাজটা করেছেন এটা আসলে খুব নিকৃষ্ট একটা কাজই আমরা বলতে পারি, যে যেখানে যখন এই মানুষের ক্ষুধাকে উনি কাজে লাগিয়ে একটা যুদ্ধাপরাধ করেছেন। যুদ্ধের সময় মানুষের যেই খাবার, তারপর আপনার স্বাস্থ্যর যেই সুবিধাগুলো রয়েছে সেগুলো উনি সাপ্লাই চেইনে কিন্তু একটা ব্লকেডের রোল তৈরি করেছেন, আটকে দিয়েছিলেন।
যে জায়গাটা যুদ্ধ হচ্ছে এখানে উনি খাবার পাঠাতে দেননি। খুবই নিকৃষ্ট একটা কাজ করেছেন এবং আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ভাই আপনি পুতিনের কথা বলছিলেন, আমরা যদি সামনে এগিয়ে যাই তো সেই পুতিনই আবার আলোচনায় চলে আসবেন। পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার আমরা দেখছি যে একটা নতুন মোড় নিচ্ছে। ইউক্রেন রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং পুতিন কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহারের দিকেই একটা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের এগিয়ে যাচ্ছেন উনি পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে। তো আপনি যদি এই জিনিসটা আর একটু এক্সপ্লেইন করে দিতেন যে কেন আসলে এই এসকেলেশনটা হলো। জি, আপনি যেটা বলছিলেন যে পরমাণু অস্ত্র ব্যবহারের নতুন কিন্তু ডকট্রিন বা মতবাদ দিয়েছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো এইটার বিষয়টার দিকে যদি আমরা যাই, এখানে তাহলে উনি আগের যে ডকট্রিনটা ছিল রাশিয়ার সেটা থেকে উনি কিছুটা চেঞ্জ করেছেন। তো এটার প্রেক্ষাপটে যদি যাই যে সম্প্রতি ইউক্রেন কিন্তু রাশিয়ার অভ্যন্তরে এটিএস সিএমএস মিসাইল দিয়ে আক্রমণ করে। তো এই এটিএস সিএমএস মিসাইলটা কিন্তু ইউএসএ মেড, ইউএসএ প্রযুক্তি। ফুল ফর্ম হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। জি, এটিএস সিএমএস মিসাইল। তো তাদের আগের যে ডকট্রিনটা ছিল সেখানে রাশিয়া যে ব্যবস্থা নেবে সেটার বা পারমাণবিক ইয়াতে তারা অগ্রসর হবে অস্ত্রের প্রতি, সেটার দিকে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে যদি তাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করা হয়, সেকেন্ড হচ্ছে তাদের এক্সিস্টেন্সের প্রতি যদি থ্রেট তৈরি করা হয়। তার মানে কিন্তু দুইটার যে থ্রেশহোল্ড পয়েন্ট ছিল সেটা কিন্তু অনেক হাই ছিল। তো এই যে অ্যাটাকটা হলো, এই অ্যাটাকের পর নতুন যে ডকট্রিন সেটার ক্ষেত্রে কিন্তু তারা পারমাণবিক অ্যাটাকে যাওয়ার ক্ষেত্রে বিষয়টাকে আরো অনেক সহজ করে ফেলেছে, সেখানে শিথিল করে ফেলেছে। সেখানে যে দুইটি পয়েন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে শুধু রাশিয়া না, রাশিয়া এবং তাদের পাশের দেশ বেলারুশ, তারা যদি আক্রান্ত হয় অথবা তাদের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আনে তাহলেই কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের দিকে যেতে পারে। তো পুতিন যেটা বলছে এটি হচ্ছে পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা, একটি সতর্কবার্তা। এবং তারা যেটা বলছে যদি ইউক্রেন থেকে কোনো ইউএসএ মেড বা ন্যাটো মেড কোনো অস্ত্র দিয়ে আঘাত হানা হয় তাহলে কিন্তু রাশিয়া এটাকে ইউক্রেনের সাথে যুদ্ধ নয় বরং ন্যাটোই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে কনসিডার করবে। এবং আমরা শেষ মুহূর্তে দেখেছি যে বাইডেন প্রশাসন কিন্তু আসলে ইউক্রেনকে যুদ্ধ করার জন্য এই ধরনের অস্ত্র সরঞ্জাম দিয়ে আসছে এবং তারা আমরা দেখলাম যে যে সংসদ রয়েছে সংসদেও কিন্তু এই আক্রমণের জন্য তারা বিভিন্ন ধরনের আইন পাশ করছে এবং ইউক্রেনকে খুব বেশি অফেন্সিভ ওয়েতে যাওয়ার চেষ্টা করছে। আমি জানি না আসলে এটা কেন, ডোনাল্ড ট্রাম্প সামনেই ক্ষমতায় আসবেন, তো ওনাকে আসলে বিপদে ফেলানোর জন্য কিনা। তো যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এখন আবার যুদ্ধটা মানে এসকেলেট করছে। তো আমরা একটু যদি সামনে যাই, যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলাম, তো উনিও কিন্তু ওনার মন্ত্রিসভা গুছিয়ে নিচ্ছেন। ওনার মন্ত্রিসভার 15 জন সদস্যর নাম উনি এখন পর্যন্ত ঘোষণা করেছেন। তো এই বিষয়টি যদি আমাদেরকে একটু আপনি এক্সপ্লেন করে দিতেন যে আসলে কতজন মানুষ আছেন সেখানে, কবে উনি শপথ নিচ্ছেন। জি, আপনি যেটা বলছিলেন আমরা ইতোমধ্যে জানি কিন্তু ইউএসএর যে ইলেকশন সেটা কিন্তু 5 নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে জয়ী হয়েছেন এবং মন্ত্রিসভা গঠনের কাজেও কিন্তু তিনি ইতিমধ্যে অনেকখানি এগিয়ে গিয়েছেন। আমরা জানি 15 জন মন্ত্রীর নাম উনি ঘোষণা করেছেন, এর ভেতরে 5 জন আবার কিন্তু নারী। এবং এই যে মন্ত্রিসভাটা গঠিত হচ্ছে তারা কিন্তু 20 জানুয়ারি শপথ গ্রহণ করবে। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম যদি আমি একটু বলি, যে অ্যাটর্নি জেনারেলের নাম ঘোষণা করা হয়েছে, পাম বন্ডিকে করা হয়েছে অ্যাটর্নি জেনারেল। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কেসে পররাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তো মার্কো রুবিওকে আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে। একই সাথে আমরা গত সপ্তাহে যখন আলোচনা করছি আমি দেখেছি উনি কিন্তু বেশ বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছেন। যে হোয়াইট হাউসের যে চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস, উনি কিন্তু প্রথম নারী চিফ অফ স্টাফ ছিলেন। তো আমরা আশা করতেই পারি যে ডোনাল্ড ট্রাম্প সামনে যেই মন্ত্রিসভাটা দিচ্ছেন সেটা আসলে কিছু গুণগত পরিবর্তন আমেরিকার যে নীতিগুলো আছে সেগুলোতে নিয়ে আসবে। তো আমরা যদি সামনে এগিয়ে যাই ভাইয়া, আমরা COP29 শেষ হলো, তো সেখানে আমরা জানি যে কপে আসলে বৈশ্বিক জলবায়ু সম্মেলন, এবং সেখানে হচ্ছে যে আমরা দেখেছি এবার দরিদ্র দেশগুলো কিন্তু একটা বার্গেনিং চিপ ইউজ করার চেষ্টা করেছে। তারা তাদের জন্য যে একটা লস এন্ড ড্যামেজ ফান্ড এটা গঠনের, এবং এখানে কি পরিমাণ টাকা তারা প্রতি বছর চায় সেটিও তারা ব্যাখ্যা করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি বিষয়টাকে আরো একটু এক্সপ্লেইন করে দিতেন আমাদের জন্য। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি একটু আলোচনা করি, কপ এটার ফুল ফর্ম কিন্তু কনফারেন্স অফ পার্টিস, এবং এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি কনভেনশন।
এবং ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটার আওতায় কিন্তু প্রতি বছরে একবার করে এই কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই কপ কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মোকাবিলা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এবং সেই ইস্যুতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ কিন্তু মূলত উন্নত দেশগুলো, কিন্তু এটার আবার যে ফলাফল, যে বৈরী প্রভাব, সেটা কিন্তু আবার উন্নয়নশীল দেশ বা গরিব যারা দেশ রয়েছে তাদেরকে ভোগ করতে হয়। সুতরাং আমরা জানি এর আগেই কিন্তু একটা ডিসিশন হয়েছিল যে প্রতি বছর উন্নত দেশগুলো যারা মূলত জলবায়ু পরিবর্তন এবং কার্বন নিঃসরণের জন্য দায়ী, তারা 100 বিলিয়ন করে টাকা দেবে, 100 বিলিয়ন ডলার তারা দিবে। তো এইবার এটা বৃদ্ধির জন্য কিন্তু আপনি যেটা বললেন, পরবর্তীতে বার্গেনিং ইস্যু তৈরি হয় এবং একদিন কিন্তু এটা সম্মেলন ডেটটা এক্সটেন্ডও করতে হয়েছিল। তো এখন যেটা নির্ধারিত হলো সেটা হচ্ছে উন্নত দেশগুলো কিন্তু 300 বিলিয়ন ডলার করে প্রতি বছর যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদেরকে দিবে। তবে আমরা যদি দেখি যে দেওয়া হচ্ছে কত আর ক্ষতির পরিমাণ কত, তার ভেতরে কিন্তু একটি অনেক বড় গ্যাপ রয়ে গেছে। যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু বছরে 1.3 ট্রিলিয়ন ডলার দাবি করেছিল, সেখান থেকে মাত্র 300 বিলিয়ন ডলার দেওয়ার ব্যাপারে কিন্তু বর্তমানে সম্মতি এসেছে। এবং এই বছরের যে কপ আমরা দেখলাম আজারবাইজানের রাজধানী বাকুতে হয়েছে, সেখানে আবার G20 থেকেও বিভিন্ন ধরনের আলোচনা এসেছে, কপ সেটাকে আবার স্বাগতমও জানিয়েছে, সেটি আমরা দেখেছি। কিন্তু ওই যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড আমরা যেটা বলছি যে আরো বৃদ্ধি করার কথা, সেদিকে আমরা একটু আস্তে আস্তেই মনে হয় এগিয়ে যাচ্ছি, একটানে আমরা এগিয়ে যেতে পারছি না। এবং উন্নত দেশগুলো সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে অতটা আগ্রহীও নয়। এখানে কিন্তু আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু আবার ক্ষমতায় এসেছেন এবং উনি কিন্তু এর আগে যে প্যারিস চুক্তি ছিল জলবায়ু বিষয়ক, এটা থেকে কিন্তু উনি বেরিয়ে গিয়েছিলেন। বাইডেন কিন্তু আবার যুক্তরাষ্ট্রকে এখানে ইনক্লুড করেছিলেন। তো এরপরে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসে উনি কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে বিশেষ করে ডেমোক্রেটরা যেই স্ট্যান্স নিয়ে থাকেন যুদ্ধ এবং পরিবেশগত যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে, রিপাবলিকানরা, এবং ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে গেলে আর একটু বেশি রিপাবলিক উনি, সো উনি একটু এগুলোর এগেইনস্টে এখন পর্যন্ত আমি যতদূর দেখেছি। সেটা হচ্ছে পরিবেশ এবং পরিবেশের যেই পেছনে যে মানে অর্থ দেওয়া এবং হচ্ছে যুদ্ধের পেছনে অর্থ ব্যয় করা, এগুলোর ক্ষেত্রে ওনার চরম অনাকাঙ্ক্ষা রয়েছে। এবং ওনার মূলনীতি কিন্তু আমেরিকা ফার্স্ট, আগে আমেরিকার অর্থনীতি দেন বাকি সবকিছু। এবং এবার কিন্তু উনি যখন ইলেকশনে গেলেন, এটাই কিন্তু ওনার ট্যাগ লাইনও ছিল, আমরা দেখেছি ওনার স্লোগান ছিল যে আমেরিকা ফার্স্ট। তো দেখা যাক দরিদ্র দেশগুলোর আসলে দিন শেষে এই যে জলবায়ুর যে মোকাবেলা, জলবায়ু যে সংকট, সেই সংকটটা দিন শেষে কিভাবে তারা মোকাবেলা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের সামনে আসছে। আমরা দেখেছি গত কয়েক মাস ধরেই ইলন মাস্ক, স্পেস এক্স এবং তার যত ধরনের কোম্পানিগুলো আছে সেগুলো প্রতি সপ্তাহেই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকছে। এই সপ্তাহ আসলে তার ব্যতিক্রম নয়। মানব মস্তিষ্কে চিপ লাগিয়ে গবেষণার অনুমতি দিল কানাডা। এবং এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন যে ইলন মাস্কের কোম্পানিটা আসলে কি করে এবং কি গবেষণার অনুমতি তারা দিয়েছে। এখানেও দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আমাদের একটার সাথে আরেকটা লিঙ্কড আপ। আমরা দেখলাম ইতোমধ্যে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার পক্ষে কিন্তু আমরা প্রচারণা দেখতে পেরেছি ইলন মাস্ককে। এবং আপনি যেটা বললেন যে প্রতি সপ্তাহেই কিন্তু নতুন নতুন কোনো কিছু নিয়ে ইলন মাস্ক কিন্তু আলোচনায় রয়েছেন। এর আগে আমরা দেখেছি তার টেসলা গাড়ি, যে ইলেকট্রিক কার, সেটা অনেক আলোচনায় ছিল। তারপরে দেখলাম উনি কিন্তু নতুন স্মার্টফোন লঞ্চ করবেন, সেটা নিয়ে অনেক আলোচনা ছিল। মানে এই ধরনের একটা আলোচনা চলেছে, এখন পর্যন্ত এখনো অফিশিয়ালি আসেনি। এবং তারপরে তো স্পেস এক্স এর কথা বললেন। স্পেস এক্স কিন্তু যেটা করে সেটা হচ্ছে একটি রকেট দুইবার ব্যবহারযোগ্য। আগে যেটা হলো এটা একবার উত্থাপন হলে কিন্তু আর এটা ব্যবহার করা যেত না, তো এটা কিন্তু এখন রিইউজেবল। এবং নেক্সট এবং বর্তমানে যেটা আলোচনায় আসলো সেটা কিন্তু হচ্ছে নিউরালিঙ্ক, মানে মানব মস্তিষ্কে চিপ স্থাপন। এবং এইটার অনুমোদন দিচ্ছে হচ্ছে কানাডা। তো এখন কানাডা কিন্তু এটি প্রথম দেশ নয় যেটি এটি দিল। ইলন মাস্কের নিজের দেশ কিন্তু যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র কিন্তু সর্বপ্রথম এই গবেষণা করার অনুমতি দিয়েছিল। কানাডা কিন্তু দ্বিতীয় দেশ। আচ্ছা, তাহলে এই চিপটা আসলে কি কাজ করবে, এটার মূল থিমটা কি? মূলত পক্ষঘাতগ্রস্ত যারা রয়েছেন, আমরা যদি সহজে বলি প্যারালাইজড,
তাদের মস্তিষ্কে যদি এই চিপটা স্থাপন করা যায় তাহলে কিন্তু তারা চিন্তার মাধ্যমেই বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, যন্ত্রগুলো রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ করার এখতিয়ার তারা পাবেন, এরকমই দাবি করছে নিউরালিঙ্ক। আচ্ছা, জি। সো প্রথমেই কিন্তু এখন যেই অনুমতিটা দেওয়া হচ্ছে এটা জাস্ট গবেষণার জন্য। এই গবেষণা কতদূর আমাদেরকে নিয়ে যায় সেটা আমরা ক্লিনিক্যাল ট্রায়াল যেটা এই শব্দটা ইউজ করেছেন যেহেতু এটাও আমরা মনে হয় একটু ব্যাখ্যা করতে পারি যে ক্লিনিক্যাল ট্রায়াল নরমালি কিন্তু এটা একটা মেডিকেল প্রসিডিওর। যখনই ক্লিনিক্যাল ট্রায়াল বলা হয় এটা কিন্তু একটা মেডিকেল প্রসিডিওরকে নির্দেশ করে। আমরা বিভিন্ন রোগের ভ্যাকসিন, টিকা যখন আবিষ্কার হয় তখন দেখি যে এই ট্রায়ালটা হয়। দেখা যাক যে নিউরালিঙ্কের কি আসে, ফলাফল আসে গবেষণা থেকে। কারণ যারা প্যারালাইজড তাদের জীবন তো এমনিতেই একটু দুর্বিষহ হয়ে পড়ে, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ এসব বাধা কাটিয়ে সামনে এগোতে চায়, যেটা আমরা দেখেছি স্টিফেন হকিন্সের ক্ষেত্রে। একদম। তো আমরা আশা করি যে নিউরালিঙ্ক কোনো একটা ভালো আউটকাম আমাদেরকে দিবে, সফল হবে সেই আশা আমরা করি। তো আজকে বেশ কিছু আলোচনা আমরা করলাম, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই আলোচনাগুলো আমরা করেছি আমার কাছে পার্সোনালি। তো এরপরে যদি আসলে যারা দর্শক তাদের ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে নিতে পারেন। এখানে যদি বলি, আসলে যারা আমার দর্শক রয়েছে তারা তো মূলত আমার ছোট ভাই এবং বোন, তারাই, এবং মূলত বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্যই কিন্তু তারা এই ভিডিওগুলো দেখে থাকেন, বা তাদের প্রস্তুতির একটি সহায়ক হিসেবেই উদ্ভাস পরিবারের পক্ষ থেকে এই ভিডিওগুলো আয়োজন করা হয়। তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা পড়াশোনায় মনোযোগী হন, বিশেষ করে বিগত পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আপনারা বারবার পড়ুন, আপডেটেড থাকুন, সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে পেপার পড়ুন এবং উদ্ভাসের সাথেই থাকুন। আপনাদের প্রতি আমার শুভকামনা। ধন্যবাদ ভাইয়া আপনার বক্তব্যের জন্য। তো এরই মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত করতে যাচ্ছি। আগামী সপ্তাহে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্ভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।